শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি শান্তনুকে ইডি বৃহস্পতিবারই গ্রেফতার করেছে জমি কেলেঙ্কারিতে সোনা পাপ্পু মামলায়। এবার এই শান্তনু সিনহা বিশ্বাসকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কি কি সেই তথ্য একে একে জানবো। প্রথমেই যে তথ্য জানা যাচ্ছে, জমি কেলেঙ্কারি মামলায় কোটি টাকার ঘড়ি উপহার দেওয়া হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে। কে দিয়েছিল এই কোটি টাকার ঘড়ি, কেন দিয়েছিল? অমিত আমার সহকর্মী রয়েছে, সঙ্গে আরো জানাবে। অমিত, জমি কেলেঙ্কারি মামলাতে পুলিশের সঙ্গে জয় কামদারের যোগ আগে সামনে এসেছিল এবং পুলিশের প্রভাব দেখে বিভিন্ন জমি যে ল্যান্ড গ্র্যাবিং তিনি করতেন অভিযোগ। সেক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো ইডির তরফে ইডি দাবি করছে তার বাড়ি থেকে মূল্যবান যে সমস্ত উপহার পাওয়া যায় তার মধ্যে কোটি টাকার ঘড়ি তারা হদিশ পেয়েছেন। যে কোটি টাকার রিস্ট ওয়াচ শান্তনু সিনহা বিশ্বাসকে গিফট করেছিলেন বা উপহার হিসেবে দিয়েছিলেন জয় এস কামদার, এমনটাই কিন্তু ইডির দাবি। গতকাল যখন শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে পেশ করা হয়, ইডির তরফে যে ফরওয়ার্ডিং কপি আদালতের কাছে দেওয়া হয় সেখানে মূল্যবান উপহারের কথা সেখানে উল্লেখ করা হয় এবং একই সঙ্গে ইডির তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি সওয়াল করার সময় স্পষ্টত আদালতে জানান যে শান্তনু সিনহা বিশ্বাসকে কোটি টাকার ঘড়ি উপহার হিসেবে দেন জয় কামদার। কারণ জয় কামদার বিভিন্ন পুলিশ কর্তাকে উপহার পাঠিয়ে পুলিশ কর্তাদের হাতে রেখে তাদের মাধ্যমে বিভিন্ন থানার পুলিশ কর্তাদের একাংশকে কাজে লাগিয়ে ল্যান্ড গ্র্যাবিং বা জমি দখল করতে, এমনটা কিন্তু ইডির তরফে অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন পুলিশ কর্তাদের যেমন উপহার পাঠাতেন তেমন এই শান্তনু সিনহা বিশ্বাসকেও তিনি উপহার পাঠিয়েছেন এবং সেক্ষেত্রে কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছিলেন এই তথ্য সামনে আসছে। শুধুমাত্র জয় এমনটা নয়, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যখন অভিযান চালানো এই তরফে সেখানে মূল্যবান সামগ্রীগুলোর মধ্যে কোটি টাকার ঘড়ির সন্ধানও কিন্তু ইডি পেয়েছে। বেশ, সঙ্গে থাকো আমি। একাধিক নম্বর ব্যবহার করতেন এই শান্তনু। জয় কামদার সোনা পাপ্পুর সঙ্গে যোগসাজশ, আর সেজন্যই এই চক্রে জুড়ে থাকতে একাধিক সিম মোবাইল ব্যবহার করতেন। কি দাবি করছে ইডি? অমিত আরো জানাবে। অমিত, একাধিক সিম এবং মোবাইল ফোন ব্যবহার করতেন শান্তনু সিনহা বিশ্বাস, এই তথ্য উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে। সেক্ষেত্রে জয় কামদারের হোয়াটসঅ্যাপ টেক্সট মেসেজ থেকে একাধিক তথ্য ইডি আধিকারিকরা পেয়েছেন, যেখানে একাধিক নম্বর কোনো ক্ষেত্রে শান্তনু দা নামে সেভ করা রয়েছে, কোনো ক্ষেত্রে শান্তনু স্যার নামে সেভ করা রয়েছে। আবার কোনো নাম্বার যেগুলো শান্তনুর আত্মীয়, যেমন শান্তনুর দুই ছেলের সঙ্গে জয় কামদারের আর্থিক লেনদেনের তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে শান্তনুর দুই ছেলের নাম্বার যখন সেভ তিনি করেছেন তখন শেষ কিন্তু শান্তনু দা লেখা রয়েছে, এমনটা কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে। এই তথ্য উঠে এসছে। জয় কামদারের যে দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেই দুটি ফোনের যে ফোন বুক রয়েছে সেখানে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক নাম্বার কিন্তু তথ্য উঠে আসছে। একাধিক নাম্বার কেন ব্যবহার করা হচ্ছে? ইডির তরফে যে দাবি করা হচ্ছে এই যে সিন্ডিকেট অর্থাৎ ল্যান্ড গ্র্যাবিং অর্থাৎ জমি জবরদখল করা, সেই জমিতে বেআইনি নির্মাণ করা এবং এই যে চক্র তারা যে সিন্ডিকেট চক্র যে চলতে হবে, সোনা পাপ্পু, জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস এবং পুলিশের একাংশ যারা যুক্ত, শান্তনু সিনহা বিশ্বাস অত্যন্ত ঘনিষ্ঠ যারা তথ্য উঠে আসছে তারা যে চক্র চালাতে গিয়ে যেটা ইডি আধিকারিকরা মনে করছেন তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে এই ধরনের একাধিক সিম ব্যবহার করা কিন্তু আচ্ছা, মানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে শান্তনু এবং জয় কামদারের বিরুদ্ধে। সঙ্গে থাকো আমি। কান্দির একটি সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে শান্তনু। দোয়াত এসকে সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন শান্তনুর। কি কারণে এই আর্থিক লেনদেন, কত টাকার আর্থিক লেনদেন? অমিত, ইডি কি বলছে? দেখো, তথ্য প্রমাণ লোপাটে যখন বিষয়টি সামনে আসছে সেই জায়গাতে দেখা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় কামদারের যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন বা হোয়াটসঅ্যাপ যে টেক্সট মেসেজ গুলো পাওয়া গেছে তার মধ্যে একটি জায়গাতে কি এসবিআই একটি চেক নাম্বার চেক ডিটেলস ছিল, সেটি জয় কামদার শান্তনু সিনহা বিশ্বাসকে ডিলিট করতে বলে এবং তার তথ্য যখন তারা ফরেন্সিক থেকে যখন বার করেছে তখন দেখা যাচ্ছে যে দুয়াত চেক নামে কান্দির একজন ব্যবসায়ী যার সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজ নামে একটি সংস্থা রয়েছে, সেই সংস্থাতে শান্তনু সিনহা বিশ্বাস 2.5 কোটি টাকা নগদে জমা করেছিলেন বেশ কয়েক দফাতে। কিন্তু কেন এই টাকা জমা করেছিলেন সেটা জানা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের যে পৈতৃক বাড়ি রয়েছে সেই পৈতৃক বাড়ি রেনোভেশন বা সংস্কার করার ক্ষেত্রে 2.5 কোটি টাকা খরচ হয়েছিল। সেই 2.5 কোটি টাকা কিন্তু পাঠানো হয়েছিল এই সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজের অ্যাকাউন্টে। এই তথ্য কিন্তু উঠে আসে, ইডি আধিকারিকরা জানতে পেরেছে। সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট তারা যে করেছিলেন অর্থাৎ জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস একে অপরকে টেক্সট পাঠিয়েছিলেন, সেখানে একটি এসবিআই অ্যাকাউন্টে
একটি টেক্সট সেখানে টেকের ছবি যায়, সেই ছবিটি ডিলিট করতে বলেন হচ্ছে জয় কামদা শান্তনু সিনহা বিশ্বাস। কার্যত জোর করে জিনিস করানো হয়েছিল, এমনটা কিন্তু ইডির তরফে অভিযোগ করা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের বিরুদ্ধে। এবং জুয়াব শেখ নামে একজনের নাম উঠে আসছে, যাকে ইতিমধ্যে ইন্টারোগেট করা হয়েছে ইডির তরফে। এবং তারও যে স্টেটমেন্ট, সেখানে তিনি বলেছেন ইডি আধিকারিকদেরকে যে শান্তনু সিনহা বিশ্বাস নগদে 2.5 কোটি টাকা তার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির অ্যাকাউন্টে সে টাকা দিয়েছিল। কারণ কি? কারণ বাবদ যেটা জানানো হয়েছে যে শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদে যে পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়ির সংস্কার করার ক্ষেত্রে 2.5 কোটি টাকা, অর্থাৎ প্রমোটার, পুলিশ, রাজনৈতিক নেতার নেক্সাসেই এই টাকার লেনদেন হয়েছে বলে দাবি ইডি। শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম প্রশাসনিক বৈঠক। শনিবার সেই বৈঠকেই কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ বরদাস্ত করবেন না তিনি। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিন। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র, সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক সভা। देखिए डर का माहौल था, हायरार्की तोड़ दिया, कोई सिस्टम नहीं था, डिसिप्लिन खत्म। एक एमपी का पर्सनल पीए का इंस्ट्रक्शन में ओसीआईसी लोग काम करता, वो एसपी को रिपोर्ट ही नहीं। कुछ अरेस्ट, कुछ एक्शन एसपी को एक दिन बाद पता चलता, ये हो गया वो हो गया। ये तो सिस्टम नहीं है। নিউজ 18 বাংলা। একুশে মে পুনর্নির্বাচন, আর তার আগে ফলতায় প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতাকে ভরসা দিলেন, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে। একুশে মে পুনর্নির্বাচন, তার আগে ফলতায় প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 29 এপ্রিল দক্ষিণবঙ্গের বাকি এলাকার সঙ্গে ভোট ছিল দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রেও। কিন্তু ভোটের দিনই ফলতার একাধিক বুথ থেকে অভিযোগ ওঠে, কোথাও ইভিএম এ বিরোধীদের নামের পাশে স্টিকার সাঁটিয়ে রাখা, কোথাও আবার বাসিন্দাদের ভোট দিতে বাধা। ভোটের পরের দিন ফলতার নানা এলাকায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এরপরই গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ফলতা বিধানসভা কেন্দ্র ভোটের আগে থেকেই গরম। এখানে এসেই তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের বাড়িতে হানা দেন উত্তরপ্রদেশ থেকে আসা দাবাং আইপিএস অজয় পাল শর্মা। ভোটের ময়দানে সিংহম ভার্সেস পুষ্পা দেখেছিল বঙ্গবাসী। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है,
तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে জানি। আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। আজকে ডায়মন্ড হারবারে এমএলএ পান্নালাল হালদার আমাকে স্বাগত জানাতে গেছে। এই পান্নালাল হালদারটা কেউ নয়, আসল তো হলো গৌতম, সামি, জাহাঙ্গীর, সেলিম। মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিন প্রথম ডায়মন্ড হারবারে গেলেন শুভেন্দু অধিকারী। অনেকের মতে এদিন কিছু পার্থক্য ছিল চোখে পড়ার মতো। একসময় আমডাঙ্গায় বিজেপির মিছিলকে হামলার মুখে পড়তে হয়েছিল। এদিন সেখান দিয়েই যখন শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল, তখন রাস্তার দুপাশে ভিড়ে ভিড়, উঠল স্লোগান, শুভেন্দুর নামে জয়ধ্বনি। নিউজ 18 বাংলা। চা বাগান, রাজপ্রাসাদ, পরপর সাজানো গাড়ি, অবৈধ বালি খাদান, তৃণমূল নেতার বিরাট সাম্রাজ্য। ভোটে হারতে পুলিশের নজরে তৃণমূল নেতা কৃষ্ণ দাস। সাম্রাজ্য ছেড়ে পলাতক জলপাইগুড়ি সদরের একসময়ের ত্রাস। ধবধবে সাদা বিরাট বাড়ি, কয়েক বিঘা জমির ওপর, একেবারে রাজপ্রাসাদ। গ্যারাজে দাঁড়িয়ে 19টা গাড়ি, রয়েছে বেশ কয়েকটি বাইক। বাড়ির পেছনে চা বাগান। এসবই জলপাইগুড়ি সদর ব্লকের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। 4 মে ভোটের রেজাল্ট বেরোয়, তারপর দিন অর্থাৎ 5 মে থেকে কৃষ্ণ দাস বেপাত্তা। 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাসফুল শিবিরে নাম লেখান কৃষ্ণ দাস। প্রথমে পঞ্চায়েত সদস্য হন, 2018-এ হন পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি এরপর থেকেই ফুলে ফেঁপে ওঠেন। এবার জলপাইগুড়ি আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তিস্তার চর কেটে বালি পাচার, মাটি পাচার, জমি দখল, তোলাবাজি, এসব নিয়ে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি পুলিশ এতদিন কোনো পদক্ষেপ করেনি। ভোটে হেরে গিয়ে বিজেপি কর্মীদের কৃষ্ণ দাস মারধর করেন বলেও অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ জমা পড়ে, তারপর থেকেই তৃণমূল নেতা বেপাত্তা। অভিযোগ, কৃষ্ণ দাসের দখলে ছিল স্থানীয় কৃষকদের জমি, এখন অনেকেই সেই সব জমি পুনরুদ্ধার করছেন। রণজিৎ দাস এবং ওর সঙ্গভঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল। দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম, টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে। 4 বিঘা জমিতে ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। রোডের বাড়ি কতদিন খাস নাই, এই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাটিয়ে এসেছে আমার বউ। গরু বাছুর সব আমার গায়ে দুয়াই লিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে গায়ে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। গত সপ্তাহে তৃণমূল নেতার অবৈধ বালি খাদানে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন মহকুমা শাসক। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের খোঁজে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। জেলে বসে কখনো সাক্ষীকে খুনের ছক, কখনো হুমকি। তৃণমূল আমলে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। জেলে বসে এসব আর চলবে না, কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এতে এই স্বস্তিতে সন্দেশখালী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে
ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। সন্দেশখালীর শেখ শাহজাহান, তৃণমূল আমলে সন্দেশখালীর ত্রাস। 2024-এর 29শে ফেব্রুয়ারি থেকে জেলবন্দি। অভিযোগ, এর পরেও শাহজাহানের দাপট কমেনি। জেল থেকেই সন্দেশখালীতে চালিয়ে যাচ্ছে রাজত্ব। জেলে বসেই খুনের ছক, যা ঘটেছিল গত বছর 10ই ডিসেম্বর। সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। গাড়ি চালাচ্ছিলেন শাহনুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি, জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে শাহজাহান শেখ। এছাড়াও কখনো জেলে বসে হুমকি, কখনো তোলাবাজি। শেখ শাহজাহানের বিরুদ্ধে নানা অভিযোগ। তবে এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তায় স্বস্তিতে সন্দেশখালী। শেখ শাহজাহান জেলে বসে অনেকদিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে সাঙ্গভঙ্গকে দিয়ে, এবং ওইটা টোটালি মনিটরিং করতেন সবিতা রায়। যখন 2025 সালে ঘটনা ঘটে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন। আমার ছেলে যখন আরজি করেছিলেন, পিজিতে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন এবং বললেন ঘোষ পরিবারের পাশে আছি। সেই দিনের কথা মনে রেখে বা সেই দিনের ফোনের একটা মনে রেখে এই যে বার্তা দিয়েছে, তার জন্যে আমি খুবই খুবই সন্তুষ্ট। ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। জেলের ভিতর থেকে যে নেটওয়ার্ক মোবাইলের দ্বারা চালাচ্ছেন সেটা খুব শীঘ্র যেন বন্ধ হয়ে যায়। সন্দেশখালী থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। জেলে ঘুঘুর বাসা, মোবাইল ফোন ব্যবহার করে দুষ্কৃতীদের দাদাগিরি, এসব বন্ধ করতে কড়া মুখ্যমন্ত্রী। আর এরপরই সতর্ক জেল কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেলে হিউজ মোবাইল ফোন ইউজ করা হচ্ছে, ইনক্লুডিং স্মার্টফোন, এবং এর সঙ্গে জেল কর্তৃপক্ষ নটোরিয়াস ক্রিমিনাল, তাদের একটা বড় নেক্সাস হয়েছিল, এবং যারা আগে সরকারে ছিলেন তাদের সাপোর্টও থাকতে পারে, আবার ক্যালাসনেসও থাকতে পারে। জেলে বন্দি, তার হাতেও পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন। সেই ফোন ব্যবহার করে কখনো হুমকি, কখনো তোলাবাজি, কখনো আবার খুনের ছক। এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর সেন্ট্রাল জেল, এরকম একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে। আমরা বলে দিলাম এটা শেষ। মুর্শিদাবাদের বহরমপুর জেল, মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পর এখানে তৎপরতা বেড়েছে, নজরদারি। দেখা করলাম, কথা বললাম, খাবার যত চিলি এসেছিলাম তত দিয়েছি। হচ্ছে মানে যেগুলা আইন যেটা তো করবি। ডে অ্যান্ড নাইট ভিগারস সার্চ চলছে।
আমাদের যতটা রিসোর্সেস আছে তাতে আমরা সবসময় লেগে আছি, আমাদের একদম কড়াকড়ি আছে। দমদম সেন্ট্রাল জেল, এখানেও বেড়েছে নজরদারি। কয়েদিদের বাড়ির লোক বা পরিবারের লোকেরা তাদের সঙ্গে দেখা করতে আসেন, তাদেরকে মূলত যে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় সেটার কিন্তু কড়াকড়ি আরও বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু একেবারে সেই অ্যানাউন্সমেন্ট করেই কিন্তু ভিতরে ডাকা হচ্ছে। পাশাপাশি তারা যে খাবার দাবার নিয়ে যাচ্ছে সেই খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু একেবারে কড়াভাবে চেক করে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এই সংশোধনাগারে এসেছেন এবং তারা কিন্তু একেবারে যে চেকিং যে প্রসেস সেই চেকিং প্রসেস করছেন, যাতে ভিতরে একটিও ফোন না পাওয়া যায় সেই বিষয়টাই কিন্তু দেখে নেওয়া হচ্ছে। বর্ধমান সেন্ট্রাল জেল, এখানেও জোর কড়াকড়ি। অভিযোগ, দুদিন আগেও এখানে দাদা ধরে বন্দীদের সঙ্গে দেখা করা যেত, এখন সেসব বন্ধ। জেলের ভিতরেও নজরদারি বেড়েছে। আসামিদের কাছ থেকে মোবাইলটা না থাকাটাই ভালো। তারা তো অনেক দুর্নীতি কাজের মধ্যে যুক্ত থাকে। হ্যাঁ, তো মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানাই। প্রমাণপত্র আনতে হচ্ছে, আমি যে নাগরিক তা হিসাবে আমার যে প্রমাণপত্র, আধার কার্ড, এগুলোকে নিয়ে আসতে হচ্ছে। আগে এসব ছিল না, 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 আগে দাদা ধরে আসতে হতো, এখন সেটা হচ্ছে না। এখন এটা অবশ্যই সাধুবাদ জানাবো। একজন যদি কোনো সংশোধনাগারে আসে তাকে সংশোধন করার জন্য, সেই যদি সংশোধনাগারে সংশোধন না হতে গিয়ে আরো কিছু ভেতর থেকে কোনো অসামাজিক কার্যকলাপ চালায়, সেটা যদি সরকার দেখে, অবশ্যই সাধুবাদ। নিউজ 18 বাংলা। কোথাও বাসের ছাদে যাত্রী, কোথাও বাইক চালকের হেলমেট নেই, এসব রুখতে কড়া পুলিশ। ট্রাফিক আইন মেনে চলতে হবে, কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। এরপরেই তৎপর পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার জামনা বাজারে বাসের ছাদে বসে যাত্রী। ট্রেকারের ছাদেও যাত্রী। গাড়ি থামিয়ে গাড়ির ছাদ থেকে যাত্রীদের নামায় পুলিশ, সতর্ক করে চালকদের। হেলমেট ছাড়া বাইক চালালেও কড়াকড়ি। খুবই ভালো উদ্যোগ, সরকারের এই উদ্যোগটা খুবই ভালো। এতে নিজের সেফটি, নিজের জীবন বাঁচবে এবং নিজের পরিবার বাঁচবে। হেলমেটটা অবশ্যই দরকার। আমি তো বলবো এটা খুব ভালো করেছে, হেলমেট পরা সত্যিকারের ভালো। প্রাণহানি থেকে অনেক আমরা রক্ষা পাই এতে। এই উদ্যোগে আমরা একমত। হ্যাঁ, আমরা 100 বার ধন্যবাদ জানাবো ওনাকে, আর সবাইকে বলবো যে এটা পরে বেরোনো উচিত। বাবু এরপর যখন বেরোবে আমাকে বলবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার 117 নম্বর জাতীয় সড়কেও হেলমেটবিহীন চালকদের ধরপাকড়। হেলমেট পরে বাইক চালালে দেওয়া হয় চকোলেট। পূর্ব মেদিনীপুরের দীঘা, এখানকার 116 জাতীয় সড়কেও অভিযান। হেলমেট না পরলে মাঝ রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয় চালকদের। নিউজ 18 বাংলা।